গুন্ডা দমন যে আইনটা হয়েছে, সেই গুন্ডা দমন আইনে দিদিকে তোর গ্রেপ্তার করে দেবে। হলো? তার গ্রেপ্তার করবে কাকে? হুমায়ুন কবির না দিদিকে? তুই পয়েন্টে যাও। দিদি গ্রেপ্তার হওয়ার জন্য হুমায়ুন কবির হচ্ছে শুভেন্দু অধিকারীদের তুরুপের তাস। দিদিকে গ্রেপ্তার করার জন্য তার যে অসহিষ্ণুতা, 1 সেকেন্ডে উড়িয়ে দেবে, কেটে দেবে, 12টা বাজিয়ে তারপরে যদি না শোনো 13টা বাজিয়ে দেবে। এটা কার উক্তি? দিদির উক্তি। বিজেপিকে ক্ষমতা আনতে দিদি কিন্তু অনেক সাহায্য করেছে। এখনো কিছু পচা ডিম পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে। শেষ ছোড়াটা মনে হচ্ছে আপনার দিকে। এ দেখাই শেষ দেখায়, এ ছোড়াই শেষ ছোড়া। মানে আপনাকে দিয়ে মনে হচ্ছে ডিম ছোড়া দিতে হবে। কম্পিটিশন হচ্ছে, নওশাদ মসিয়া হবে না হুমায়ুন কবির মসিয়া হবে। হুমায়ুন কবিরের তীব্র সমালোচনা করছে নওশাদ। হুমায়ুন কবিরের সত্য কথা বলে ফেলেছে, কি সরল সাদাসিধে। বলে যে আমার যদি মটকা গরম হয়ে যায় না, মাথা যদি গরম হয়ে যায়, কাউকে ছাড়বো না। বিজেপিকে ছাড়বো না, মুখ্যমন্ত্রীকে ছাড়বো না, প্রশাসনকে ছাড়বো না, এসপি কে ছাড়বো না। কি ভয়ঙ্কর কথা! এসপি কেও ছাড়বে না, মুখ্যমন্ত্রীকে ছাড়বে না, তাই তো? এই যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আচ্ছা, মুসলমানরা তো গরম খায় কেন? ও বলেছিল আমি 1 টাকা চুরি করলে ফাঁসি দিয়ে লুটে যাবো। তখনই বলেছিলাম কয়েক হাজার কোটি টাকা চুরি করেছে। দিদিকে ছাড়া একটা ভোট কেউ দিত, ওপাড়ার পল্টু দিত। ঠিক কথা, ওপাড়ার একটা পল্টু আছে যে ওর দিকে তাকিয়ে থাকে। ওই একটা ছেলে ছিল আর কি, ওপাড়ার পল্টু। ওদের পাশের পাড়াটা পল্টু। ও একবার মরা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল, ওখানে দেহ পোড়াচ্ছিল। দেহ পোড়াচ্ছিল মানে শ্মশানে যেরকম হয় আর কি। ওই লোকেরা সব পোড়াচ্ছিল। ওগুলো কি ইন্ডাস্ট্রি! রচনা বলছে ওই ইন্ডাস্ট্রি ধোঁয়া উঠছে, ধোঁয়া 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 ধোঁয়া, না পারি সইতে না পারি কইতে, তাই তো? শুধু ধোঁয়া দেখছে। মানে ও পুরীতে গেছিল, পুরীতে একটা বড় সেই শ্মশান আছে না, যেখানে অনেকগুলো দাও একসাথে হয়। ও বলছে এটা ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। উন্মাদ কাকে বলে? বদ্ধ উন্মাদ। ভালো ভালো, হুমায়ুন কবির খুব ভালো কাজ করেছে। মুসলমানদের মসিয়া বলে একটা পোস্ট আছে, জানো তো? ওটা মমতা ব্যানার্জি ছিল। সেই পোস্টটা ভেকেন্ট আছে। তোমাকে নেবে না, তুমি যতই হম্মি তম্মি করো না কেন। হুমায়ুন কবির ঠিক চান্স পেয়ে যাবে। ও একে টপকে গেছে, নওশাদকে টপকে গেছে। নওশাদ কম চেষ্টা করেনি কিন্তু। সেই যখন বিচারকদেরকে গোল করে ঘেরা হয়েছিল এসআইআর এর সময়, ঘেরা হয়েছিল তো, তখন তো হুমায়ুন কবির আছে না, তাকে একে টপকাতে হবে। কাকে? নওশাদকে। নওশাদ বলছে আমরা সব দলিতদের পার্টি, দলিত মুসলমান পিছিয়ে পড়া অন্তর্জ প্রান্তিক, তাদের জন্য আমরা আওয়াজ করি। তাদের কথা কেউ বলে না, নওশাদ বলে। তো নওশাদকে একসময় এই টিপসটা আমি দিয়েছিলাম অবশ্য। তো নওশাদ যে আসলে মোল্লাদের পার্টি, এটা নওশাদ ঠিক যথাসময়, বুদ্ধি শুদ্ধি একটু কম তো, লেখাপড়াটা কম, ঠিক যথাসময় বলে দিয়েছে। কোথায়? ওই এসআইআর নিয়ে যখন মুভমেন্টটা হচ্ছিল, ওই বিচারকদেরকে গোল করে ঘেরা ছিল, তাই তো? হাড় হিম করে সন্ত্রাস, মনে পড়ে তো? বাঁচাও বাঁচাও করছিল বিচারকরা, বড় বড় জাস্টিসরা। তখন মোফাক্কারুল ইসলামকে ধরা হয়েছিল, মনে পড়ে? সেই মোফাক্কারুল ইসলামকে যখন ধরা হলো, তার সাথে আরেকজনকে ধরা হয়েছে। তিনি হচ্ছেন আইএসএফ এর একজন ইমাম। নির্বাচনে নাকি দাঁড়িয়েছেন, এরকম কিছু একটা হবে আইএসএফ থেকে। তো সেইটা তাকে যখন ধরা হয়েছে, তখন চিৎকার করে উঠেছে, মাথা গরম হয়ে গেছে। মোল্লাদের মাথা গরম হয়ে গেল মুশকিল। माता अगर मंसूर मियाँ का गुस्सा क्यों आता है, তো মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে যাওয়ার পর বলছে মুসলমান জাত মরে গেছে। কে বলছে? নওশাদ। এটা খুঁজে দেখো ভিডিওটা। মুসলমান জাত কি মরে গেছে? মুসলমানদের নেতারা কি সব মরে গেছে? একটা ইমামের প্রতি টর্চার হচ্ছে, আপনারা চুপ করে আছেন, লজ্জা করে না? ও মুসলমান জাত জেগে ওঠো, ও মুসলমান জাত জেগে ওঠো। হলো? নওশাদ প্রমাণ করে দিল ও আসলে মুসলমানদেরই লোক। ও কোনো ধর্ম নিরপেক্ষ বামপন্থী মার্কা, ওটা একটা মুখোশ, মুখ আর মুখোশ। সেদিনই প্রমাণ হয়ে গেছে। কেউ যদি চ্যালেঞ্জ করে, ভিডিওটা মন দিয়ে দেখুন, এটা কাজী মাসুম আক্তাররা ধরতে পারে, ভালো করে ধরতে পারে। ঠিক হুমায়ুন কবির তাই দেখলো, যে আসলে হুমায়ুন কবির 72% মুসলমান। কোথায়? রেজিনগরে। 1.5-2 মাস পরে তার ছেলে দাঁড়াবে, উপনির্বাচন হবে, ভোটটা দেবে তো মোল্লারা। দলিত ফলিত একটু বলে টলে, 2-4টে হিন্দু, 2-4টে দলিত, বলে টলে। যেমন যোগেন মন্ডলের সাথে কিছু মোল্লা ঘুরে বেড়াতো। যোগেন মন্ডল আদবি হিন্দু, মোল্লা ঘুরে বেড়াতো। হ্যাঁ, যেমন ওই আরো সব নামটা আমার বলছি না। তো বলে ফেলেছে মুসলমানদের নিয়ে আমি রাস্তায় নামবো। কি করে? সেটাটা কি? সেটা জগন্নাথ থেকে ধার নিয়েছে আর কি। এটা সৃষ্টি করে জগন্নাথ, আমাদের উচ্চশিক্ষামন্ত্রী। সেটা ধার নিয়েছে, এই জগন্নাথের জন্য পয়সা চাইবে। সেটাটা আমার, তুই কি বে সেটা সেটা করছিস? সেটা কি ও বলেছিল গরম করে দেবে না? আর পিঠে নাকি কোমরে নাকি সেটা ভাঙবে না, কি বলেছে একটা?
ইস, ওটা ডেটা আছে, সেটা ডেটা আছে ওকে সব। তো এটা বললো কারা ভেঙে দেবে, কার ভেঙে দেবে? বিজেপির হিন্দুদের ভেঙে দেবে। কে ভেঙে দেবে? ওই হুমায়ুন কবিরের মোল্লারা ভেঙে দেবে। এই গন্ডগোলটা এই জায়গাটা, হিন্দু মোল্লা, হিন্দু মোল্লা। ও বিজেপি বলতে বিজেপি ইকুয়াল টু হিন্দু। তা বিজেপিতে হিন্দু ছাড়া কিছু বৌদ্ধ আছে, কিছু জৈন আছে, কিছু খ্রিস্টান আছে, আর 2-3% মুসলমানও আছে। মানে বিজেপিকে পুরো হিন্দু হাতে ছেড়ে দিল, আর নিজে পুরো মোল্লা হাতে রয়ে গেল। নাহলে মোল্লার কথা বলতে পারতো, এ যে ইউপির সমর্থকরা দেখে নেবে, এটা বলতে পারতো। কিন্তু না, মুসলমানরা দেখে নেবে। 72% অহংকার। তো এইটা বললো কেন, এবং আগামীতে কি হতে চলেছে? শুভেন্দু অধিকারী তার করণীয় কর্তব্য করে দিয়েছে। শুভেন্দু অধিকারী দেখছে যদি চুপ করে থাকি তাহলে হিন্দুদের কাছে জবাবদি করতে হবে। সে বলে দিয়ে ছাড়বো না, এই তোর শেষ কথা, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, ডায়লগ দিয়ে গেলে, শেষ ডায়লগ তোমার, তাই তো? বলে বলল প্রথমে যারা তোমাকে ডেকেছিল তাদেরকে আগে গ্রেপ্তার করে পেটাই, তারপরে তোমার তালিকা আছে। আচ্ছা, তালিকা বিকেল হয়ে গেছে, আজকে এখনো কি গ্রেপ্তার হয়েছে? হয়নি। আমার যেটা অন্য কথা আছে, যে পয়েন্টে শুভেন্দু অধিকারী এগোচ্ছে আর যে পয়েন্টে হুমায়ুন কবির এগোচ্ছে, হুমায়ুন কবিরকে কেউ শিখিয়ে দিয়েছে তুই একটু ক্ষমা চেয়ে নে না, বল যদি কারো মনে ব্যথা হয়ে থাকে, তোর কোন কোন জায়গায় ব্যথালো যদি কেউ বলে থাকে তাহলে সরি। কিন্তু কেউ তো বলছে না আমার ব্যথা হয়েছে। তো হুমায়ুন কবির যে নরমপন্থী, আবার এটাও মনে করছে যে আমি কখনো কখনো খুব সাবমিটিভ ওয়েতে চলতে পারি, ঠিক আছে, নরম হয়ে যেতে পারে। এটা বলার পর হুমায়ুন কবির গ্রেফতার হতে পারে। লাভ কার, ক্ষতিকার? আমি বলছি হুমায়ুন কবিরের লাভ। হুমায়ুন কবির গ্রেপ্তার হয়ে গেলেই মুসলমানদের মসিয়া হয়ে যাবে। আর মোফাক্করুল ইসলাম যে এই মুহূর্তে ভেতরে ভেতরে মুসলমানদের মসিয়া হয়ে গেছে, এটা শুভেন্দু অধিকারী জানে না। নওশাদ যখন এমএলএ হয়ে জিতেছিল তখন ওকে পুষতো না, খোঁজ রাখতো না। আইএসএফ এর দলটার মুখ হিসেবে আব্বাস সিদ্দিকীকে মনে করতো। নওশাদ জিতে যাওয়ার পর এলাকার লোকও চিনতো না, ওকে ঘর ভাড়া দিচ্ছিল না কেউ। বাংলায় ঘর ভাড়া পাইনি, আমাকে বলেছিল নওশাদ, দাদা কেউ ঘর ভাড়া দিচ্ছে না। আমি আবার রিপাবলিক বাংলাকে বলেছিলাম। ওই ময়ূক দিনরাত আওয়াজ করা শুরু করে। তারপরে সরকার এসে বলে না না, ঘর দেবো, ঘর দেবো, ঘর দেবো, এইরকম তার অবস্থা ছিল। তারপরে তিনি গ্রেপ্তার হলেন, বামের এটাকে ইস্যু করলো, মিডিয়াগুলোকে বলে দেওয়া হলো এটা হাইলাইট করতে হবে। হঠাৎ করে মাসিহা মোল্লাদের ওই গ্রেপ্তার হওয়াটা দরকার ছিল। তো হুমায়ুন কবির গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হয়ে যাওয়ার পর তিনি যে আন্দোলন করেছেন বাবরি মসজিদ, ওটা জেগে উঠবে, জেগে উঠবে। আর উনি মুসলমানদের মসিয়া হয়ে দুটো সিটে নয়, অনেকগুলো সিটে এ যে ইউপির পতাকা আগামীকাল উঠবে, আগামী দিন উঠবে। ওটা সিপিএম এ যাবে না তখন ভোটটা, মোল্লা ভোটটা যাবে কোথায়? তো এরপরে 2029 সালে মোল্লা ভোটটা যাবে কোথায় বলো তো? মোল্লা ভোটটা সিপিএম এর দিকে যাবে অথবা কংগ্রেসের দিকে যাবে। সেখান থেকে সেই ভোটটা মুসলমানদের নতুন মসিয়া ওই হুমায়ুন কবিরের কাছে চলে যায়, যাতে তার জন্য হুমায়ুন কবিরের দ্রুত গ্রেপ্তার হওয়া দরকার। গ্রেপ্তার হলে কেউ কেটে ফেলবে না, মেরে ফেলবে। কদিন পরে মহাপুরুষের মতো বেরোবে। কে? হুমায়ুন কবির। এটা হুমায়ুন কবির নিজে চায়। শুভেন্দু বাবু, এটা হুমায়ুন কবির নিজে চায়, কি করুন বলবেন? ওই যে ডায়লগ দিয়েছে, এরকম ডায়লগ তো লক্ষ লক্ষ লোক দিয়েছে, হাজার হাজার লোক দিয়েছে ডায়লগ। এতে কদিন, 2 মাস 3 মাস যে লোক না, ওই নওশাদ সিদ্দিকের মতো যে লোক, নওশাদ পুরো ফ্লপ হয়ে যাবে। আর নওশাদ যে একই র্যাঙ্কে কথা বলে, ওই দিন তো নওশাদকে ধরা দরকার ছিল যে আপনি পার্টি করুন, রাজনীতি করুন, সব করুন, আপনি মুসলমানদের গরম খাওয়াচ্ছেন কেন? এবার ও একটা খুব গুরুত্বপূর্ণ সত্য কথা বলেছে, কিন্তু দিদি আমার সত্য কথা বলতো। ওই ওই মমতা ব্যানার্জি বলে একজন ছিল না, সে সত্য কথা বলতো খুব। তেমন হুমায়ুন কবিরও সত্য কথা বলে ফেলেছে, কি সরল সাদাসিধে। বলে যে আমার যদি মটকা গরম হয়ে যায় না, মাথা যদি গরম হয়ে যায়, কাউকে ছাড়বো না, বিজেপিকে ছাড়বো না, মুখ্যমন্ত্রীকে ছাড়বো না, প্রশাসনকে ছাড়বো না, এসপি কে ছাড়বো না। কি ভয়ঙ্কর কথা! এসপি কেও ছাড়বে না, মুখ্যমন্ত্রীকে ছাড়বে না, তাই তো? এই যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে মুসলমানরা তো গরম খায় কেন? হুমায়ুন কবির কিন্তু পরিষ্কার করে বলেছে যে মুসলমানরা না খুব আবেগ প্রবণ, এদেরকে যদি ধর্মের সুশ্রুতি দাও, এ সেকেন্ডের মধ্যে তোমার তোমার হয়ে যাবে। এরা সহজেই পাল্টি খায়, এরা সহজেই মাথা গরম হয়ে যায়। এরা এতটা নির্বোধ, এতটা নির্বোধ, এতটা বোকা, এতটা ধর্মপ্রবণ, এত গোঁড়া, এতটা সেন্টিমেন্টাল। একটুখানি যদি তুমি পলিটিক্যাল, যদি ধর্মীয় সুশ্রুতি দিয়ে দাও না, ও কাত হয়ে গিয়ে তোমার ভোট ব্যাগের মধ্যে ঢুকে যাবে। ঠিক তাই করেছে। ও হট করে বলেছে, হাততালিটা দেখেছিল, হাততালিটা যখন ও বলছিল প্রচুর লোক হাততালি দিচ্ছিল, কেউ বলেনি কিন্তু দাদা এরকম বলবেন না, দাদা এসব বলতে নেই, আপনি ধর্ম বলছেন কেন, মুসলমানরা যাবে কেন?
এজিইউপি যাবে, আপনার দলটা নামে এজিইউপি, মুসলমান নয়। এটা কিন্তু কেউ বলে দেয়নি, আমি থাকলে অবশ্য বলে দেবেন একটু, গোয়েন্দা একটু আমাদের কাছে আসবে না। না, আপনি মনে তো বুঝে শুনে করেছেন, আপনি তো আমার চেয়ে বেশি রাজনীতি ভালো বোঝেন। উনি মসিয়া হবেন। সবচেয়ে দুঃখ কার হচ্ছে জানো তো? নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলেছে এই ধরনের কথা বলা ঠিক নয়, এই সব ধর্ম টর্ম বলা ঠিক নয়। নওশাদ তো নিজের ধর্ম বলেছে। এসআইআর এর সময় মোফাক্কারুলকে যখন গ্রেপ্তার করা হয়, তার সাথে তখন ইমামকে গ্রেপ্তার করা হয়, ওই কথা অর্থ কি ছিল? এসআইআর তো প্রচুর হিন্দু লোকদেরও নাম বাদ গেছে, প্রচুর মুসলমান লোকদের বাদ গেছে। এসআইআর এর নাম বাদ যাওয়ার সাথে শুধু মুসলমান 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 হচ্ছে কেন? তিনি মুসলমানদেরকে নিয়ে তার রাজনীতি করলেন এবং বললেন ইমামকে গ্রেপ্তার করেছে। মাসুমাকে গ্রেপ্তার করলে কিছু ব্যাপার ছিল না, ইমাম সবচেয়ে বড়, তাকে গ্রেপ্তার করেছে কেন? তাই মুসলমান নেতা সব মরে গেছে, কেউ বেঁচে নেই। একটা ইমামকে টর্চার করছে, মানে মমতা ব্যানার্জি টর্চার করছে ইমামকে, ইমামকে টর্চার করছে, তোমরা মেরে দেবে। এই মমতা এতই যদি খারাপ, তখন তো মমতা রাজত্ব। তার সাথে গোপনে বৈঠকে কি কথা হয়েছিল? গোপনে যে বৈঠকটা নবান্নে করেছিল মমতা ব্যানার্জির সাথে, তাতে ভাঙড়ের কি কি উন্নতি হয়েছে? কি কি দাবি আদায় করে আনতে পেরেছিল? কিচ্ছু নয়, অ্যাডজাস্টমেন্টের জন্য গিয়েছিল। এটাকে বুঝতে পারিনি যে ডায়মন্ড হয়েছে। আমি পরিষ্কার করে বলছি, বেসিক্যালি মুসলমানরা নেতাহীন। যে জাহাজ বা যে নদী বা যে জাহাজ বা নৌকা, তরি নাবিকহীন হয়ে যায়, নাবিকহীন মাঝহীন হয়ে যায়, তা যেমন বিভ্রান্ত হয়, মুসলমান এন্টায়ার সমাজ এখন সেই জায়গায় দাঁড়িয়ে। তাই এখন কম্পিটিশন হচ্ছে, নওশাদ মসিয়া হবে না হুমায়ুন কবির মসিয়া হবে। হুমায়ুন কবিরের তীব্র সমালোচনা করছে নওশাদ। আমি অঙ্কটা বলছি, আচ্ছা বলি, মুসলমানদের মাথা গরম হয় কেন? মাথা গরম হয়ে গেল কেন? রাষ্ট্রগীত কাজী মাসুম একটা গাইয়েছে, সবাই মিলে ঘিরে ধরে মাথায় লোহার রড। মাথা গরম হয়ে গেছে, বিরাট মাথা গরম। মাথা গরম হয়ে গেল, ওই সিদ্দিকুল্লাহরা বলে দিয়েছে যে চারিদিকে ওই ইয়ে করতে হবে, ওয়াকাফ সব নিয়ে নেবে, দিদি সব মোল্লাদের আল্লাহ সম্পত্তি ওয়াকাফ নিয়ে নেবে। চল শামসেরগঞ্জে, শামসেরগঞ্জে গিয়ে হরগোবিন্দকে মেরে দে, চন্দনকে মেরে দে। ওই দিনই বিজেপি ক্ষমতা চলে এসেছিল। যেই দিনে হরগোবিন্দ আর চন্দন মারা গেছিল, ওই দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি চলেছিল। বিজেপি ক্ষমতা নিয়ে এসছে কারা? এই মোল্লারা আর মমতা, হিন্দুদের ভয় দেখিয়ে দিয়েছে। এখন আবার হুমায়ুন কবির সেই ভয়টাই দেখাচ্ছে। এটা লাভ হচ্ছে কার? একদিকে বিজেপির, অন্যদিকে হুমায়ুন কবিরের। অঙ্কটা বোঝো। গরম খেয়ে গেল, মেরে দিল। তারপর সিএএ গরম দেখিয়ে দিল মমতা ব্যানার্জি, যা ভারত থেকে সব তাড়িয়ে দেবে, একজনকে তাড়িয়ে দেয়নি। গরম খেতে মোল্লারা এত ওস্তাদ কেন? আর এত অসুস্থ কেন? আর তুমি বলবে ওরা গরিব, ওরা অশিক্ষিত। সাঁওতালরাও তো গরিব অশিক্ষিত, সাঁওতালদের পড়াশোনা খুব বেশি নেই, তারাও গরিব। তাদের পাড়ায় গিয়ে দেখো কি শান্তি বিরাজ করে, তাদের উগ্রতা নেই, ভাই ভাই দাঙ্গা নেই, ঝগড়া নেই। মুসলমান সমাজকে বুঝতে হবে যে ইসলাম ধর্মের অপরন্ত শান্তি, যে ইসলাম ধর্মের নবী সহিষ্ণুতার কথা বলে, তারা এত অশান্তি করে কেন? তারা এত অসহিষ্ণু কেন? গোটা পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে, গোটা ইসলামিক কান্ট্রিগুলোতে, গোটা আরব কান্ট্রিগুলোতে ভাই ভাই মারপিট করছে, এরা সব মরে যাচ্ছে। প্রশ্ন আপনার কাছে করব, সেটা হচ্ছে গত ৮ তারিখ একদম শক্তিপুরের দুয়ারা ঘাটে নিজের ভাইপোর গ্রেফতারির প্রসঙ্গে স্থানীয় ওসির বিরুদ্ধে চরম আক্রমণাত্মক এবং অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন বিধায়ক। ওসির ১৪ পুরুষের নাম ভুলিয়ে দেওয়ার হুমকিও দেওয়ার পাশাপাশি ১০,০০০ লোক নিয়ে থানা ঘেরাও করে ওসিকে কলার ধরে বার করার হুঁশিয়ারি দেন তিনি। হুমায়ুন কবিরের এই যে ২ বয়ান পেশ করার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া সুরে বলছেন যে এনাফ ইজ এনাফ, এই ধরনের লোককে সাবাক শেখানোর সময় এসে গেছে। এই যে হুমায়ুন কবির একের পর এক এরকম বার্তা দিচ্ছেন, শুভেন্দু অধিকারী বলছেন, কি তাৎপর্য সামনে আসছে? আমি পরিষ্কার কথা, শুভেন্দু যদি হুমায়ুন কবিরকে হেফাজতে নেয়, নিয়ে কি জিজ্ঞাসা করবে? আমি তো বিষয়টা বলে দিচ্ছি কি করে। প্রথমে বলতে হবে, আচ্ছা ভাই তুমি দেখতে খুব সুন্দর, তোর প্যান্টের সাইজটা একটু গন্ডগোল হয়েছে, মানে লুজ হয় তো বেলটা তুলতে হয় একটু, এইটুকু প্রবলেম আছে, বাকি সব ঠিক আছে। তুমি খুব সরল সাদাসিধে, মন খুলে সব বলে দাও। মোল্লাদের কিভাবে কাজ করা যায় এটা তুমি নিজেই বলে দিয়েছো। তুমিও দিদির সাথে ছিলে, আমিও দিদির সাথে ছিলাম একসাথে, কিন্তু আমি দিদির সাথে থেকে দেখেছিলাম কিভাবে গাড়ি পোড়ায়। আমি তখন পরিবহন মন্ত্রী, কিভাবে গাড়ি পোড়ায় আমি নিজেই বিধানসভায় বলেছি। আচ্ছা ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি এমন হলো যে 30% ওই হিন্দুদেরকে কেটে ভাগীরথী জলে ফেলে দেবে? তখন হুমায়ুন কবির কি বলবে? আরে দাদা, কি বলি, ইউসুফ পাঠানকে জেতানো দরকার ছিল। ইউসুফ পাঠানকে জেতাতে গেলে মোল্লা ভোটটা এক কাজে করা দরকার ছিল। মোল্লাদের মধ্যে এইটা খুব আছে,
ওদের সুশ্রী দিয়ে দিলে, একটু করে গরম খাইয়ে দিলে ওর এক কাজ হয়ে যায়। তো গরম খাওয়ার জন্য হিন্দুদের মারতে হবে, বাকি যারা ফেলতে পারে। এটা কে বলেছিল? আমি করেছি নাকি? সব দিদি বলে দিয়েছে। কে বলবে এটা? হুমায়ুন কবির বলবে। এই ইস্যুতে গুন্ডা দমন যে আইনটা হয়েছে, সেই গুন্ডা দমন আইনে দিদিকে তোর গ্রেপ্তার করে দেবে। হলো? তার গ্রেপ্তার করবে কাকে? হুমায়ুন কবির কিনা দিদিকে? তুই পয়েন্টে যাও। দিদি গ্রেপ্তার হওয়ার জন্য হুমায়ুন কবির হচ্ছে শুভেন্দু অধিকারীদের তুরুপের তাস। আবার রিপিট করি, দিদিকে গ্রেপ্তার করার জন্য তার যে অসহিষ্ণুতা, 1 সেকেন্ডে উড়িয়ে দেবে, কেটে দেবে, 12টা বাজিয়ে তারপরে যদি না শোনে 13টা বাজিয়ে দেবে। এটা কার উক্তি? তো দিদির উক্তি। বিজেপিকে ক্ষমতা আনতে দিদি কিন্তু অনেক সাহায্য করেছে। হিন্দুদের একজোট করতে দিদির বিরাট ভূমিকা ছিল। এর জন্য বিজেপির পক্ষ থেকে দিদিকে একটা ফুল দিয়ে আসতে পারে, যে বিরাট কাজ করছেন দিদি। কিন্তু এই যে অসহিষ্ণুতার বাতাবরণ হলো, যার জন্য 321 জন মারা গেল। কজন মারা গেছে বিজেপির? 321 জন। তাদের আত্মা কাঁদছে। তো তাদের কথাগুলো মাথায় রেখে পরিষ্কার করে হুমায়ুন কবিরের কাছ থেকে স্বীকারোক্তি নিতে হবে। কি? তোমাকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে, এই কথাটা কি দিদি বলেছিল? তোমাকে কোর্টে সাক্ষী দিতে হবে। হুমায়ুন কবির কোর্টে যাবে, বলবে দিদি বলে দিয়েছিল তাই আমি বলেছি, কারণ ইউসুফ পাঠানকে যেটাতেই হবে, যেটাতেই হবে বলে দিয়েছিল, তাই বলেছি। এইটা বলার পরিপ্রেক্ষিতে কারবাই শুরু করতে হবে। কার বিরুদ্ধে? দিদির বিরুদ্ধে। কারণ দিদিকে তো শোনা যাচ্ছে না। কালীঘাটে কাকু বলেছিল ওই ছোঁয়া যায় না, তার বসকে, তার সাহেবকে ছোঁয়া যায় না, ওই জন্য ডিম মেরেছে। ছুবো না, ছুঁয়ো না, ছুঁয়ো না আমাকে, ছুঁয়ো না, ছুঁয়ো না আমাকে। আমি যে বিষের জ্বালা, ওই বিষের জ্বালাতে কি শুনেছে? বিষের জ্বালাতে শুনেছে ডিম ছোঁয়নি, ডিম ছুঁড়েছে আর কি। ছোঁয়নি, ডিম ছুঁড়ে নিয়েছে, ডিম। তাদেরকে ডিম ছড়াচ্ছে, আপনি বলছেন ঠিক হয়েছে? আমি ভাই শ্রমিকের দলের লোক, আপনি কি বলছেন ঠিক হয়েছে? আমি কাতুকুতু দেওয়া বিশ্বাস করি। যেমন কালীঘাটের কাউকে যদি ডিম ছুটতে যায়, ওর এমনি দেখে মরে যাবে, বয়স হয়েছে। ওকে কি দিতে হবে? ওকে বিচুতি বাধা দিতে হবে গায়ে। বিচুতি বাধা একটু চুলকানি হয়, বেশি লাগে না। ওটা বিচুতি বাধা। বল বল বল, বলবে না তো? কোথায় কোথায় লুট করেছে, কারণ সবাই তো বলছে। এই তো তাপস মন্ডল বলেছে, সব টাকা পয়সা কালীঘাটের কাকু থ্রু, কালীঘাটের কাকু সব গেছে এর কাছে। হাইকোর্টেও তো ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আর্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করলো কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদনের শুনানি তালিকা মেনেই হবে, একদম দ্রুত শুনানির প্রয়োজন নেই। এই নিয়ে দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হলো। কেন এত তাড়াহুড়ো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? কি পালাবেন টালাবেন? না, পাবে তো পারবে। আলটিমেট ডেস্টিনেশন তো দুবাই। দুবাই না খুব মজা ফুর্তি ভালোই হয়, জানো তো। ওখানে প্রমোদ ঘর কিন্তু ভালো আছে, প্রমোদ ঘরটা ভালো আছে। তারপর মদ তো আছেই, মানে মদ তো আছে। তার সাথে সাথে মহিলা একটু থাকবেই। আর মহিলা থাকলে আর কি কি থাকতে হবে ওটা আর বলবো না। মানে পশ্চিমবঙ্গে যুবতী মেয়ে পেলেই ওদের একটা প্রমোদ ঘর লাগে। কি উচ্চ মার্গ, কি উন্নত বংশ, কি উচ্চ বংশ রে ভাই, বিরাট উচ্চ বংশ। আমি পরিষ্কার করে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল কি ছিল? চুরির মডেল তো গেল, সেখানে স্বাস্থ্য কেন্দ্র করেছিল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের লুট হয়েছে। কারা ট্রিটমেন্ট করছে জানো? হোমিওপ্যাথির ডাক্তার অ্যালোপ্যাথির ওষুধ দিচ্ছে। হোমিওপ্যাথির ডাক্তার অ্যালোপ্যাথির ওষুধ দিচ্ছে, এমবিবিএস নয়, লোকাল। যাকে তাকে ছাত্রছাত্রীকে নিয়ে ডাক্তার করেছিল। ওই কি স্কিমটার নাম ভুলে গেলাম। সেটা করে আমি জানলাম যে সেখানে প্রচুর মানুষ মারা গেছে। মানে স্বাস্থ্যতে চূড়ান্ত পচন। রাস্তাঘাটের ওই কালটু ভুলটু তারা ডাক্তার, তারা অনুপ্রেরণা পেয়েছে। তার সার্টিফিকেট কে দিয়েছে? অভিষেক দিয়েছে। অভিষেক যদি তোমাকে হঠাৎ করে পাইলট বলে দেয়, তুই পাইলট, তোকে প্লেন দিতে হবে, ইন্ডিগো প্লেন দেবে, তুমি অ্যাক্সিডেন্ট করে 150 লক্ষ মেরে দেবে। অভিষেক বলে জমি লোকটা ডাক্তার, সে ড্রাইভার বসে ডাক্তারি করে কত লক্ষ মেরে দিয়েছে। মানে অনেকগুলো মৃত্যুর জন্য অভিষেক দায়ী। শুধু লুটের জন্য না, গোটা শিক্ষাকে পচিয়ে দিয়েছে, মেরে দিয়েছে। সরস্বতী মায়ের 12টা বাই ছেড়ে দিয়েছে। সরস্বতী মা, মা তো একটা আমার দিদি। এই না, দিদি নয়, ওটা কি বলে, ওটা কি হয়, পিসি, পিসি। মা দেখাচ্ছে, মা দুর্গা দিদি, মা সরস্বতী দিদি, দিদি রানী রাসমণি দিদি, মা কালী দিদি, সব দিদি। দিদি না দিদি, পিসি, পিচ্ছি পিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে কি পালানোর প্রস্তুতি নিচ্ছেন? এই যে বারংবার তিনি আবেদন করছেন হাইকোর্টে, চোখের ট্রিটমেন্টের কথা বলছেন। ভারতবর্ষে কি চোখের ট্রিটমেন্ট সেই উন্নত সম্পন্ন নয়? শোনো ভাই, এর আগে পুলিশ ছিল টেবিলের তলায়। আমার কাছে বিশেষ সূত্রে খবর আছে, পৌলমী তোমাদের বাড়ির খাটে, বেডের খাটে লুকোবে। এখন বিশেষ খবর একটা এসছে কালীঘাট থেকে, যে পৌলমী বলে ক্যাম্পেন কলিং যে মেয়েটি আছে, তাদের খাটের তলা ফাঁকা আছে। ওখানটা গিয়ে ওই টেবিলের তলা নয়, তোমাদের বাড়ির খাটের তলা একটু সাবধানে যাবে, কিন্তু ওখানে দেখবে ওই অভিষেক লুকিয়ে বসে আছে।
ছানবিন হলে তোমরা কিন্তু ধরা পড়ে যাবে, এই গাঁজা কেসের মতো কেসে পড়ে যেতে পারো তোমরা কিন্তু। বলে ও পাগলার মতো দৌড়চ্ছে, কোথায় আমি লুকোবি ভাই, কোথায় আমি লুকোবো ভাই, চলো পৌলবীদের খাটের তলায় যাই। কিছু নেই গো লোকটা। মানে আচ্ছা ওর অনুপ্রেরণে ওর যে কোর্স গুলো আছে শরীরের, সেল আছে না, সবেতেই চুরি আছে না, সব চুরি। ও বলেছিল আমি 1 টাকা চুরি করলে ফাঁসি দিয়ে লুটে যাবো, তখনই বলেছিলাম কয়েক হাজার কোটি টাকা চুরি করেছে। শুভেন্দু দিকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছে, সবসময় আর কি মানলে হবে, সিরিয়াস কথা বলতে হবে, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে শুধু এদেরকে আমি জেলে ঢোকাবো না, এদের স্থাবর অস্থাবর যা সম্পত্তি, আর যারা নাশকতা করেছে, গুন্ডারাজ করেছে, যারা ট্রেন পুড়িয়ে দিয়েছে, যারা জ্বালিয়ে দিয়েছে, যারা শামসারগঞ্জ করেছে, যারা, তাদের এন্টায়ার প্রপার্টি বেচে 3 গুণ ক্ষতিপূরণ আদায় করবো। কখন? 3 গুণ। এবার অভিষেকে যদি 3 গুণ নিতে হয় তাহলে কি হবে? অভিষেকে তো 3 গুণ মাল পাওয়া যাবে না, কারণ অভিষেক সবই তো চুরি। তা চুরি 3 গুণ করতে পারবে, তাহলে কিডনি বেচতে হবে। তাহলে অভিষেকের সমস্ত সম্পত্তি কত হাজার কোটি টাকার হবে বলতো? যেমন অভিষেকের 10,000 কোটি টাকা সম্পত্তি আছে, কত ধরে নিচ্ছি টেন্টেটিভ 10,000 কোটি টাকা সম্পত্তি চুরি আছে। তারপর আছে অনুব্রতর আছে 3,000 কোটি টাকা সম্পত্তি চুরি, আমাদের পার্থ চট্টোপাধ্যায় আছে 2-3 হাজার কোটি টাকা সম্পত্তি চুরি, জ্যোতিপ্রিয় মল্লিকের 1,500-2,000 কোটি টাকা সম্পত্তি চুরি। এই সমস্ত চুরি করে কয়েক লক্ষ কোটি টাকা সম্পত্তি চুরি মাল ধরা পড়বে, কয়েক লক্ষ কোটি, কয়েক লক্ষ কোটি। যেমন ধরো সুজিত বসু, তার আছে 1,000-1,500 টাকা সম্পত্তি, 1,000-1,500 কোটি টাকার সম্পত্তি চুরি। তার সব সম্পত্তি কেড়ে নিলে কি হবে? তার প্যান্টটা তো কেটে নিতে হবে, হাফ প্যান্ট পরে সে ওই আগেও বলেছিলাম তোমাদের, ওই রোল বিক্রি করবে রাস্তায়, রোল আছে, রোল, এগ রোল। সুজিত বসুর কথা আপনি বলছেন, আমি আরো একটা বিষয় বলবো যে রচনা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রতীকে তিনি জেতেননি, তারকা মুখ বলেই তিনি জয়ী হয়েছেন। তার যুক্তি, ভোটে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন ছিল কোনো একটা তারকা মুখের, আর তিনি জনপ্রিয় তারকা বলেই হুগলি থেকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারাতে তাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দিদি নাম্বার 1 থেকেও বসিয়ে দেওয়া হলো রচনা বন্দ্যোপাধ্যায়কে, কি বলবেন? गोरे रंग का इतना दिमाग न कर, गोरा रंग एक दिन ढल जाएगा বলার গান আছে না, ও গোরা রং আছে না শরীরের, সেটা দিমাগ দেখাচ্ছে, ওটা দিমাগ দেখাচ্ছে। কত বড় অসম্মান! দিদিকে ছাড়া একটা ভোট কেউ দিত, ওপাড়ার পল্টু দিত, ঠিক কথা, ওপাড়া একটা পল্টু আছে যে ওর দিকে তাকিয়ে থাকে, ওই একটা ছেলে ছিল আর কি, ওপাড়ার পল্টু, ওদের পাশের পাড়া একটা পল্টু। ও একবার মরা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল, ওখানে দেহ পড়াচ্ছিল মানে শ্মশানে যেরকম হয় আর কি, ওই লোকেরা সব পড়াচ্ছিল। ওগুলো কি ইন্ডাস্ট্রি! রচনা বলছে ওই ইন্ডাস্ট্রি ধোঁয়া উঠছে, ধোঁয়া 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 ধোঁয়া, না পারি সইতে না পারি কইতে, তাই তো, শুধু ধোঁয়া দেখছে। মানে ও পুরীতে গেছিল, পুরীতে একটা বড় সেই শ্মশান আছে না, যেখানে অনেকগুলো দাওয়া একসাথে হয়, ও বলছে এটা ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। উন্মাদ কাকে বলে? বদ্ধ উন্মাদ। ওকে দেখে লোক নাকি ভোট দিয়েছে না, এটা শতাব্দী থেকে শিখেছে। সবাইকে প্রেরণা বলে একটা শব্দ আছে জানো, শতাব্দী বলেছিল। ওই বীরভূমের লোকেরা বলছে উন্নয়ন কোথায়, আপনি তো উন্নয়নের গোলগাল কথা বলছি, বলে উন্নয়ন হয়নি মানে, তোমরা আগে আমাকে পয়সা দিয়ে দেখতে, এখন আর তোমরা ফ্রিতে দেখছো, এটাই উন্নয়ন, এটাই উন্নয়ন, এটাই মর্যাদা, তো ফ্রিতে দেখে নিয়েছে আমাকে। সেরকম রচনাকেও ফ্রিতে দেখে নিয়েছে, অনন্যাকেও ফ্রিতে দেখে নিয়েছে। ফ্রিতে দেখার পর শুধু হবে, এই অনন্যার ঘরে প্রমোদ ঘর পাওয়া গেছে, মদ পাওয়া গেছে, আর এই গর্ভনিরোধক যে জিনিসটা ওটা পাওয়া গেছে, ঘরে ঘরে গর্ভনিরোধক, প্রত্যেকের কাছে সুন্দরী সুন্দরী মেয়েদের কাছে বড্ড বেশি করে গর্ভনিরোধক আছে। বাংলা এগিয়ে আছে, বাংলা সুন্দরী সুন্দরী রামণীরা বাংলার মায়ের সম্মান রক্ষা করছে, তাদের ঘরে ঘরে তাদের অফিসে শুধু গর্ভনিরোধক। ধন্যবাদ। 21শে জুলাইয়ের সভার অনুমতি আর পুরনো জায়গায় নয়, 2 তৃণমূলকেই জানিয়ে দিল পুলিশ। 2 শিবিরের জমি যুদ্ধে ইতি, কি বলবেন? অনেক হয়েছে শহীদদের ক্ষতি, ইতি আবার কি, অনেক হয়েছে শহীদদের ক্ষতি। কতদিন ধরে শহীদদের নিয়ে ব্যবসা হলো, এই ব্যবসা পত্র কেমন চলছে, নাটকটা কেমন জমলো বল। শহীদ দিবসে শহীদদের নিয়ে কথা হবে না, মোদিকে গাল দেওয়া হবে, তার আগে বামেদের গাল দিত। শহীদ দিবসে কোনো মোদির কোনো বিষয় নেই, ওই ওই আছে না অমিত শাহ, হতল কুতকুত, কি নাম ছিল, হদল কুতকুত, আর নাড্ডা কাড্ডা ফাড্ডা, সেই নাড্ডা কাড্ডা ফাড্ডা আর হদল কুতকুত, এই অসভ্য ভাষা, এগুলো বলার জন্যই ছিল শহীদ দিবস। আর পাগলু ডান্স দেবে কে? দেব। পাগলু ডান্স ডান্স পাগলু ডান্স কি আছে না, দেবে, তুমি শুনে দেখো, পাগলু ডান্স দিচ্ছে কি ফুর্তি মারছিল, মনে হচ্ছে বেশ করেছে, তোর ছেলে মনে হচ্ছে বেশ করেছে, এটা মুখে বলেনি কিন্তু,
মুখে দু একজন নাম নিয়েছে, তাদের চাকরি বাকরি দেয়নি, তাদের ন্যায় বিচার হয়নি, তারা সব দূরে দাঁড়িয়ে আছে। দু একটা ফিরোজা বেগমের মতো দু একটা মোলা রাখতে হবে না, ফিরোজা বেগমকে ডাকতে হবে না, ফিরোজা বেগমকে, সে মনে হচ্ছে বিরোধী চলে আসবে কদিন পারি ফিরোজা বেগম। আমার সাথে ওদেরও কথা হয়েছে, কাদের, যারা মারা গেছে তাদের পরিবার, বলছে এরকম বড় চিঠি বা দেখা যায়নি। সবচেয়ে বড় কথা মমতাকে, সবচেয়ে বড় কথা বলতে পারবে না, মেরে দেবে, তো বললেই মেরে দেবে। দেখো ডেড বডি খালের ধারে বসে পড়ে আছে। সবচেয়ে বড় কথা, কংগ্রেস সময় এটা হয়েছিল, কংগ্রেসই আমল ছিল, মনে হচ্ছে ওটা 1993 নাকি এটা হবে, কংগ্রেসই আমল হয়েছিল, কংগ্রেসের আমল, কংগ্রেসের আন্দোলন ওটা দিদি হাইজ্যাক করে নিল। খিল্লি হবে, ট্রোল হবে, মিম হবে, আচ্ছা ডিম শুনবে না তো কেউ। ও দিদি এইটা কিন্তু ভয়ের আছে, প্রচুর লোকের ডিম আছে, এখনো কিছু পচা ডিম পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে। শেষ ছোড়াটা মনে হচ্ছে আপনার দিকে, এ দেখাই শেষ দেখায়, এ ছোড়াই শেষ ছোড়া, মানে আপনাকে দিয়ে মনে হচ্ছে ডিম ছোড়া দিতে হবে, কারণ শ্রমিক ভট্টাচার্য ডিম ছোড়া বিরুদ্ধে আর কি, আপনি কিন্তু টার্গেট, সাবধানে যাবেন কিন্তু। যুদ্ধরাজ ট্রাম্পের নামে ভারতের এক শহরের বুকে রাস্তা নামাঙ্কিত হলো। এই লজ্জা রাখি কোথায়? মানে রীতিমতো যুদ্ধবাজ যাকে বলা হয়, যুদ্ধবাজ বলে অভিহিত করা হয় ট্রাম্পকে। এটা কি অপারেশন সিঁদুর উত্তর যুদ্ধবিরতির ট্রাম্প ঘোষণার মানে স্বীকৃতি? যদিও মোদিজির ধমনীতে গরম সিঁদুর বহমান ছিল, কিন্তু ট্রাম্পের ধমকে ধমনী ঠান্ডা হয়ে গেছিল। ভক্তরা এতক্ষণে হয়তো যাগযজ্ঞ করে কয়েকশো কোটি টাকা খরচা করে ফেলেছে, এমনই একটি লেখা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও তিনি এটা দাবি করেছেন যে ফেক, যদিও কিন্তু এর আগে আমরা দেখেছি উনি গোপাল পাঠাকে গুন্ডা বলে, দাঙ্গাবাজ ইত্যাদিও বলেছেন। স্যার, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন বিজেপি ক্ষমতায়, আপনারা সবাই ভোট দিয়ে এনেছেন, বিজেপি 15 বছর মমতাকে সামনে রেখে সংবিধানের 14টা বাজিয়েছে, আর বাদ বাকি যেটুকু ছিল সেটিকেও মোদি আর শুভেন্দু মিলে শেষ করে দিল। ভারতবর্ষের সংবিধানের মৌলিকতাকে এরা ধ্বংস করে দিচ্ছে, কি বলবেন? খুব স্বাভাবিক কথা, তিনি বামপন্থী রাজনীতি করেন, তিনি মমতার বিরুদ্ধে, তিনি বিজেপির বিরুদ্ধে, তাই বলেছেন, এটা পলিটিক্যাল এজেন্ডা তার। কে কি ধ্বংস করে, কে কি সৃষ্টি করে, 15 বছর আগে যদি তৃণমূল থাকে, বিজেপি থাকে, প্রমাণ হবে। তার কথা নেই তোমাদের এত মাথা ব্যথা কেন? আর লক্ষ্য পাওনি, কবি সুমন কথা বলো না, সামনে অভিন্ন দেওয়ানি বিধি হচ্ছে, উনি কাঁদছেন, বিয়ে এখনো বাকি আছে ওনার, 4টে বিয়ে করা যায়, ইসলাম ধর্ম নিয়েছিলেন, এইসব লোক তিনি আলোচনা করেন। বেচারি কান্না শুনে আমি রুমাল কিনে দিচ্ছি, তুই চোখটা মুছে দিয়েছ। সাবিনী ইয়াসমিনকে বিয়ে করেছি, তারপর আরো সব মোল্লা মেল তালিকা আছে, বিয়ে করবো কি রে ভাই, আমি ইসলাম ধর্ম নিয়েছি, প্রচুর বিয়ে করব, অভিন্ন দেওয়ানি বিধি করে তো মাসুম আক্তার শয়তান আমাদের বিয়ে করতে দিচ্ছে না, এইটা নিয়ে বলো, এটা হচ্ছে আলোচ্য বিষয়। ধন্যবাদ।